আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আজ শনিবার। আমাদের শুক্রবারে যে নিয়মিত অতিথি যারা আনিস আলমগীর, ওনার সঙ্গে শুক্রবার দিন আমাদের একটা মানে কি বলবো মিসকমিউনিকেশনের কারণে আমরা শুক্রবার অনুষ্ঠানটা করতে পারিনি। একদিন বিলম্ব হলো। আমি জানি যে আপনারা অনেকে শুক্রবারে ওনার জন্য অপেক্ষায় ছিলেন। এটা আমরা ফিল করেছি। অনেকে আমাকে ফোন করে বলেছেন যে আনিস ভাই আজকে শুক্রবার চলে গেল, উনি এলেন না কেন। এটা আমি মানে আমারই দোষ। ঠিক আছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী সপ্তাহ থেকে ওনাকে আমরা শুক্রবারই পাবো। আনিস আলমগীর আমাদের সঙ্গে শনিবার দিন যুক্ত হয়েছেন। আনিস আলমগীরের কাছে অনেক কৃতজ্ঞতা। জনাব আনিস আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সঙ্গে আমি প্রথম যে প্রশ্নটা করতে চাচ্ছি, এটা আসলে প্রশ্ন না, এটা আসলে একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমার মনে হয়। যেমন আমাদের এখানে গরম পড়লে আমাদের সবার গায়ে লাগে, এটা বলতে হয় না যে গরম পড়েছে। এরকম একটা অবস্থা যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে, সেই চুক্তির ভালো মন্দ নিয়ে সবাই কথা বলছে। যারা এক্সপার্ট তারা কথা বলছেন, যারা কিছু কিছু বোঝেন, পত্রিকা পড়েছেন তারা কথা বলছেন, যারা কিছুই বোঝেন না তারাও কথা বলছেন। কিন্তু আমাদের সরকার কথা বলছে না, আমাদের বিরোধী দল কথা বলছে না, আমাদের সংসদে কোনো আলোচনা হচ্ছে না। আবার এর মধ্যে আমাদের আন্দোলনের যিনি বিশাল একজন মানে মহিরু হিসাবে একসময় আবির্ভূত হয়েছিলেন, মিস্টার ফরহাদ মাঝার, তিনিও বলছেন যে জুলাই আন্দোলনটা নাকি একটা আসলে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ছিল। কি বলবেন আপনি সব মিলিয়ে? আপনি আপনার কথা সত্য এবং ফরহাদ মাজার সহ অন্যদের যে উদাহরণ দিলেন সেটাও সত্য। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আসলে আওয়ামী এই এর সঙ্গে আওয়ামী লীগ আমলে যে সমস্ত চুক্তিগুলো নিয়ে যারা সোচ্চার ছিল, যে দিল্লির সঙ্গে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে, গোলামি চুক্তি হয়ে গেছে, এরাও আপনার এই আপনি যাদের কথা বললেন তাদের সাথে এদেরকেও যোগ করেন। এরাও কিন্তু চুপ হয়ে আছে, শুধু সরকার বিরোধী দল এরা না। এবং ফরহাদ মাজার যে বিষয়গুলো উল্লেখ করেছে, ওনার অনেক কিছুর সাথে আমি একমত না, কারণ একদিনের কথা বলে ভণ্ডামিতে পরিপূর্ণ। কিন্তু যে কথাটা উনি এখন বলেছেন সেটা সেটার বাস্তবতা আছে, যে বাংলাদেশটা আসলে 5 আগস্টের পরে আমেরিকার হাতে চলে গিয়েছে, এবং তারই ধারাবাহিকতা এগুলো যা ইচ্ছে তা হইতেছে। এবং কোনো নাই এখানে, সরকারি দল বিরোধী দলের তরফ থেকে কোনো প্রতিবাদ নাই। আমি দেখলাম যে জামাতের আমির গতকাল আবারও বলেছেন যে না, আমরা এই চুক্তি সম্পর্কে আমরা ওয়াকিবহাল না। তো সেটাও ঠিক মতো বলতে পারেন না, কেন পার্লামেন্ট নিয়ে আলাপ করতেন, তাহলে তো মানুষ বুঝতো যে আসলে এই চুক্তির সাথে তাহলে বিএনপি জড়িত, কিন্তু ইউনূস নিজে জড়িত। তাহলে কে জড়িত? বিএনপির তরফ থেকে এখনো কোনো কিছু আমি শুনি নাই, বরং বিএনপির কিছু উপদেষ্টা মন্ত্রী এরা আড়ালে আবডালে বলতে চায় যে চুক্তি যেহেতু করে ফেলেছে তাহলে এটার আর করণীয় কিছু নাই, এই ধরনের কথাবার্তা। কিংবা ধরি মাছ নাচুই ধরনের ইয়ে, কিংবা এজ ইফ যে ইয়ে যারা ইউনূস যেটা করে গেছে সেটা তাদের দায় পড়ে গেছে এখন এটা ছাপাই গাওয়ার। এবং কালকে রাতে আমি যেটা দেখলাম, একটা আমেরিকান নিউজ ওয়েবসাইট থেকে দেখলাম, যে এটা আমেরিকান কিনা আমি জানি না, বাংলাদেশে এটা দেখাও যাচ্ছে না। আমি জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্টে দেখলাম যে সে এটা নিয়ে প্রশ্ন তুলেছে। এখন সেখানে সেখানে ওই লিঙ্কে বলা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত এক চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন দুটি প্রতিরক্ষা চুক্তি হয়েছিল বাংলাদেশের সাথে, জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, আরেকটা হচ্ছে একুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট। এবং এটা এই দুইটার সম্পন্ন হওয়ার সঙ্গে নাকি বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ অর্থনীতির সুবিধা যুক্ত থাকবে। এই সুবিধাগুলো ওদের তরফ থেকেই বেশি দেখা যাচ্ছে। এই চুক্তিতে বলা হচ্ছে যে মার্কিন যুদ্ধ জাহাজ এবং বিমান বাংলাদেশ বন্দর বাংলাদেশের বন্দর এবং বিমান ঘাঁটি, বিশেষ করে চট্টগ্রাম এবং মাতারবাড়ির মতো কৌশলগত স্থানে রক্ষণাবেক্ষণ, জ্বালানি ভরানো এবং রসদ সংগ্রহের জন্য ব্যবহার করতে পারবে। এবং সহজ বাংলায় বাংলাদেশের বন্দরগুলো, এটা এয়ারপোর্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা ফ্রি করে দিয়েছি, তারা ইচ্ছে করলে নামতে পারবে, বসতে পারবে এবং রসদ নিতে পারবে, সম্পূর্ণ ফ্রি তারা এখানে। অন্যদিকে গোয়েন্দা তথ্য বিনিময়ের সুযোগ থাকা যে চুক্তিটা করা হয়েছিল, যেটাকে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, সেখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রকে বঙ্গোপসাগরের উপর একটি ধারাবাহিক নজরদারি অঞ্চল তৈরি করতে
এবং চীনের জ্বালানি করিডোর থেকে ভারত মহাসাগরে যাওয়ার রুটগুলোর উপর প্রবেশাধিকার দিতে পারে। আপনি দেখেন বঙ্গোপসাগরের সার্বভৌমত্ব যেটুকু আছে সেটুকু আমরা দিয়ে দিয়েছি, সেখানেও আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে অধিকার দিয়েছি। আমাদের সার্বভৌমত্ব তো বহু আগে বিকিয়ে দিয়েছি আমরা চুক্তির মাধ্যমে। আমরা কোথায় কার সাথে চুক্তি করব সেগুলি তাকে জানাতে হবে, সে গোসা করলে এটা আমরা বাতিল করতে হবে। এবং তারা যে সমস্ত দেশগুলোকে নিষেধাজ্ঞা জারি করবে সেই নিষেধাজ্ঞা আমাদেরকেও দিতে হবে। এই চুক্তির কথা তো ইতিমধ্যে সবাই জানে, এই দীর্ঘ চুক্তি যেটা নিয়ে এত কথা হচ্ছে, ইউনুস যেটা ক্ষমতা ছাড়ার 3 দিন আগে করে গিয়েছে। তো এখন মনে হচ্ছে যে আষ্টে পৃষ্ঠে আমরা জড়িত হয়ে যাচ্ছি আমেরিকার সাথে। তো আমেরিকা যদি বাংলাদেশকে একটা প্রদেশ ঘোষণা করে দেয় তাহলে বরং বেটার ছিল। তাহলে বাংলাদেশের মানুষও স্বস্তি ঘোষণা করতে পারতো যে যাক, আমরা এখন ইউনাইটেড স্টেটস এর অধিবাসী। তো এইটা করা তো আরো সহজ। এটা বরং এইটা করার কোনো ইয়ে আছে কিনা, উপায় আছে কিনা সেটা নিয়ে তারা চিন্তা করতে পারে। সে তাহলে বেটার হয় বাংলাদেশের মানুষ। আমার মনে হয় না যে আমেরিকা বিরোধী যত লোক থাকুক এখানে, তৌহিদি জনতা থেকে শুরু করে প্রগ্রেসিভ সবগুলো কিন্তু তখন আবার বলে যাচ্ছে ঠিক আছে, তাহলে অ্যাটলিস্ট আমেরিকার নাগরিক তো হয়েছে। কিন্তু নাগরিক না হয়ে আমার দেশকে এইভাবে বিকিয়ে দেওয়ার, সেটা তো গ্রহণযোগ্য না। উম, যদি আমরা নানা রকম সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু কিন্তু দেখছি অলরেডি, এগুলো নিয়ে নানা ধরনের ট্রল হচ্ছে, মিম হচ্ছে। তো এগুলো দেখতে না আসলে নাগরিক হিসেবে ভালো লাগে না ভাই, নিজেদের কাছে খুব লজ্জিত মনে হয় যে ডক্টর ইউনূস আমাদের দেশটার এত বড় একটা ক্ষতি করে গেল। ঠিক আছে, গেল, তাকে নিয়ে আমরা নানা ধরনের কথা বলছি, কিন্তু তারপর গণতান্ত্রিক ভাবে যে সরকারটা এলে, যে বিরোধী দল আসলো, তারা কেউ কিছুই বলছে না। এই এই মানে এই অস্ত্র দ্বারা নিজেদের আবার দেশপ্রেমিক বলে দাবিও করছে। বিষয়গুলো মানে কেমন স্ববিরোধী মনে হয়। আলটিমেটলি এগুলো নিয়ে একটা কথা কেন হচ্ছে না, আপনার কাছে কি মনে হয়? তারা কি ভয় পাচ্ছে, কোনো ধরনের জুজুর ভয় হচ্ছে? এর মধ্যে আবার দেখলাম যে খলিল সাহেব নাকি আরেকটা চুক্তি করতে যাচ্ছে, কি জ্বালানি আমদানির ব্যাপারে একটা বোধহয় যাচ্ছে কেন, করে সমঝোতা ফেলছে হয়েছে। যাচ্ছে না, করে ফেলছে অলরেডি। সেটা তো সেটাতে আমরা কি পাবো? ওটা কেন? না, এটাই তো খলিলদেরই তো প্ল্যান। তারাই তো বাংলাদেশকে যে আমেরিকার একটা অঙ্গরাজ্য না করে বাংলাদেশকে বিক্রি করে দেবে, সেটা তো ইউনুস খলিল এদেরই তো প্ল্যান। এটা এখন যা চলছে সেটা তারই ধারাবাহিকতা। এবং এই সরকার কেন এটা মেনে নিচ্ছে বা এই সরকার এর সঙ্গে জড়িত কিনা, তারা সেটা ব্যাখ্যা দিলে সবচেয়ে ভালো হয়। তাহলে মানুষ ভুল বোঝাবুঝিতে আছে না আসলে, মানে মানুষ যে একটা ধূম্র জালের মধ্যে আছে সেটা থেকে ক্লিয়ার হতে পারে। হম। আচ্ছা, এই রাজনীতি আলাপ একটু বরং সরিয়েছি। একটা আরেকটা কথা বলতে চাই, একটা সামাজিক একটা ঘটনা, যে যার মধ্যে আমরা খুব তীব্রভাবে আমি মনে হয় সংকীর্ণ রাজনীতি দেখতে পাচ্ছি। আপনি কেমন দেখছেন আমি জানি না। এই যে একটা মেয়ে মারা গেল আপনার লিভারের একটা রোগের কারণে, কারিনা কায়সার, আমাদের কায়সার হামিদের মেয়ে, সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের কথাবার্তা আমরা দেখছি, আমার ধারণা আপনিও দেখছেন। তো আমি আর বিস্তারিত বলতে চাই না, আপনি এটা নিয়ে কিছু বলবেন কিনা? না, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আমিও বুঝেছি। এটা হচ্ছে যে আমাদের ঘৃণার সংস্কৃতির ফল। ডক্টর ইউনূস যে আমাদের সোসাইটিটাকে বিভক্ত করে দিয়ে গেছে, ঘৃণা ছড়ানো, যে 5 আগস্টের পর থেকে যে ঘৃণার সংস্কৃতি তৈরি করে দিয়েছে, বারবার যে একই কথা বলছি, এগুলো হচ্ছে তারই প্রতিফলন। একটা মেয়ে মারা গেছে, তার অতীত কি ছিল আমি সে বিষয়ে জানি না। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যদি দেখি, রানী হামিদের নাতনি, তারপরে হামিদুল্লাহ সাহেবের নাতনি, তারপরে আপনার কাইসার হামিদের মেয়ে, সব দিক থেকে তো তার একটা গৌরব মানে প্রাউড ফিল করার মতোই একটা ফ্যামিলির মেয়ে। সে সে মারা গিয়েছে, অত্যন্ত দুঃখের বিষয়। আমি কালকে রাতে এটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। আমি বলেছি যে আমি খুব ব্যথিত হয়েছি। আমি ব্যথিত হয়েছি এই জন্যই যে এই মানে আপনি যদি কায়সার আহমেদের জায়গায় যদি আমি আমাকে নিই, তাহলে একজন পিতা হিসাবে আমাকে এটা ব্যথিত করে, আমার হৃদয় চুরমার হয়ে যায়। আমি স্ট্যাটাস দেওয়ার পর দেখলাম যে অনেকে সেখানে বিরূপ মন্তব্য করছে। ইনফ্যাক্ট আপনি বিশ্বাস করবেন না, আমি এমন একটা নিউজ দেখি নাই, এমন একটা স্ট্যাটাস দেখি নাই যেখানে এই মেয়েটাকে নিয়ে আহ গালাগালি হচ্ছে না বা মন্দ কথা বলছে না।
সেখানে বলা হচ্ছে যে লাল বাদর সে এটা করেছে ওইটা করেছে, এটা আল্লাহর তরফ থেকে তার শাস্তি এবং আলহামদুলিল্লাহ, এগুলো এই যে কালচার, এটা কিন্তু আবার আপনি যদি অতীতে যান তাহলে দেখবেন যে কিন্তু আমাদের যে গোষ্ঠী এখন কারিগনাকে নিয়ে বেশি কথা বলছে তারাই আবার এগুলোর প্রচলন ছিল, তারাই এগুলার মানে হোতা। আপনি এই সঙ্গে আবার দেখেন যে জুলাই স্তম্ভ যেটা আছে শাহবাগে, সেটা তো আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। তাহলে আপনি দেখেন জুলাইকে নিয়ে কেন এত ঘৃণা, সেটা সেটা দেখেন। তাহলে এই ঘৃণার পেছনে কি শুধুমাত্র আসলে যারা এই 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 প্রকাশ্যে এটা ইয়ে করছে যে তারা শেখ হাসিনা দোসর, আওয়ামী দোসর, শুধুমাত্র এইটা বলে আপনি পার পেয়ে যাবেন? না, আপনি আর গভীরে গভীরে যান। গভীরে গিয়ে দেখেন যে যারা আবার কারিনার পক্ষে স্ট্যাটাস দিচ্ছে, তারা আবার জুলাইকে টেনে আনছে। জুলাইয়ের সেই মহান যোদ্ধা কারিনা মারা গেল, সেই স্বৈরাচারিণী শেখ হাসিনার বিরুদ্ধে এই করেছে ওই করেছে। তার মানে হচ্ছে যে আপনি একটা পক্ষ আরেকটা পক্ষকে ঘায়েল করতে চাচ্ছেন। আপনি যখন আরেকটা পক্ষকে ঘায়েল করতে চান এই মৃত্যু দিয়ে এবং এই মহিমান্বিত করতে চান, আপনি যখন শাহবাগে হাদির মৃত্যুকে মহিমান্বিত করতে চান, আবার হাদি যখন যে গালাগালি করে সেগুলো আপনি ভুলে যান, যে একই কাহিনী একইটাই হবে এখানেও। এখানেও সে ভাইস ভার্সা হচ্ছে, একটা আরেকটাকে বিরুদ্ধে লেগেছে। মৃত্যু সেটা কারো মনে আসতেছে না, মৃত্যু যে আমাদের সবার ঘটবে, সবাই যে এই পথে যেতে হবে, সবাই ফ্যামিলির আর কেউ বেঁচে থাকবে না, আমরা সবাই যে যাব, এটা ভুলে গেছি। আমরা এখানে রাজনীতিটাকে প্রাধান্য দিচ্ছি। এখানে ব্যক্তি কি করেছিল, ভাই মৃত্যুর পরে তো সব সমান, এটা কি করেছে এটা ভুলে যান গিয়া। আপনি আপনি শোক প্রকাশ করেন সেটাতে ঠিক আছে, আপনি কারিনার প্রতি সমবেদনা জানাতে গিয়া শেখ হাসিনা 14 গোষ্ঠী এবং আওয়ামী লীগকে গালাগালি করবেন, আর আওয়ামী লীগের লোকেরা বসে থাকবে কেন? তারাও সে একই কায়দায় আপনার আলহামদুলিল্লাহ পড়তেছে। যে এই যে কালচার গুলো যারা উৎপত্তি করেছে তাদের এটা ভাবা উচিত। এবং বারবার যে বলি ইউনুস এই সমাজটাকে নষ্ট করে দিয়ে গেছে এবং এই ঘৃণার সংস্কৃতি এদেশে প্রবেশ করে দিয়েছে, এগুলো হচ্ছে তার প্রতিফলন। এগুলো নিজের জায়গা থেকে, নিজের রাজনৈতিক অবস্থান থেকে বাইরে এসে চিন্তা করেন কেন হয়। আপনি একজনের মৃত্যু সংবাদ লিখবেন, আরেকজন কেন গালাগালি করে যাচ্ছে। আর আপনি একজনের মৃত্যু সংবাদ লিখলেন, সেখানে কেন রাজনীতি টানতেছেন, সেখানে কেন আরেকটা দলকে আপনি ঘায়েল করতে চাচ্ছেন। তো যেমন কর্ম তেমন ফল হবে। জি, জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আনিস আলম। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আনিস আলমগীরের কথা। আমি উনার যে শেষ বক্তব্যটা এটা নিয়ে একটু বলতে চাই। দেখুন, কারিনা কাইসারকে আনিস আলমগীর আগে কতটুকু চিনতেন এবং পরে কতটুকু চিনলেন, এটা আপনি বুঝতে পারেন। আমি নিজেও কিন্তু ওনাকে আগে অতটা চিনতাম না। কারিনা কাইসার অনেক কাজ করেছেন, সোশ্যাল মিডিয়ায় ওনার অনেক কাজের প্রতিফলন আপনি হয়তো খুঁজে পাবেন। ওগুলো ওনার কাজ। মৃত্যুটা কিন্তু ওনার কাজ না, মৃত্যুটা ওনার কাজের অবসান। আমরা সেই অবসান নিয়ে টানাটানি করছি, যেখানে উনি শেষ করেছেন তারপরে আমরা ওনাকে নিয়ে টানাটানি করছি, কিন্তু ওনার কাজগুলো নিয়ে আমরা দেখছি না। এই কাজে আমাদের ভালো থাকতে পারে, মন্দ থাকতে পারে, কিছু আপনার পছন্দ হতে পারে, কিছু আপনার অপছন্দ হতে পারে, আপনি সেগুলো নিয়ে আলোচনা করেন। কিন্তু একজন ব্যক্তি মারা যাওয়ার পর তাকে নিয়ে আলহামদুলিল্লাহ বলা, তাকে নিয়ে আবার চিৎকার চেঁচামেচি করা, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু এই দেশের নাগরিক হিসেবে, একজন মানুষ হিসাবে আমাদের সংকীর্ণতাকেই প্রকাশ করে। আমার মনে হয় আমরা একটা সভ্য জাতি হিসাবে দুনিয়ার কাছে মাথা উঁচু করে বাঁচতে চাই। সেই গতিপথে, সেই পথে আমরা কতটুকু অগ্রসর হতে পারলাম, একবার নিজেকে জিজ্ঞাসা করুন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।